দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আজকে রাতে আমাদের সবশেষ এই লাইভ শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আলোচনার অনুষ্ঠান খোঁজ খবরে সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন আপনাদের পরিচিত মুখ এবং যার বিশ্লেষণ আপনাদেরকে আকৃষ্ট করেছে। আমরা বুঝতে পারি আপনাদের কমেন্ট এবং আপনাদের অপেক্ষা দেখে। সিনিয়র সাংবাদিক এবং সংবিধান এবং উচ্চ আদালত সংক্রান্ত বিষয়াদি নিয়ে তিনি যথেষ্ট কাজ করেছেন এবং খোঁজ খবর রাখেন। আমাদের সবার প্রিয় শঙ্কর মৈত্র। শঙ্করদা, আপনাকে দর্শকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। সেই সাথে দীপাবলির শুভেচ্ছা। আপনার দীপাবলির এই শুভেচ্ছা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত দেখেছে, আজকে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছেন, দুঃখিত। এবং সেই সময় দীপাবলি উপলক্ষে ভারতকে আমরা দেখেছি তিনি একটা উপহার দিয়েছেন। ভারতের সেই শুল্ক সুবিধা বোধহয় 15 থেকে 20% নেমে এসছে। দাদা, আমাদের আজকের অনুষ্ঠানের হেডলাইন, খুবই দুঃখিত, সরকারে হযবরল অবস্থা। আমরা সেই সাথে তুলনা করতে যাচ্ছি শেখ হাসিনা সরকার শেষ দিকে এসে যেরকম একটা একেবারে খুব নড়বড়ে পরিস্থিতিতে পড়ে গেছিল 17 বছর শাসনের পরে, এই সরকারও অনেকটা সেই ধরনের সিচুয়েশনের আলামত লক্ষ্য করে কিনা যায় কিনা। এই সময় এসে সরকারের সাথে দেশের এখন অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামাত, এনসিপি পরপর 2 দিনে দেখা করেছে এবং যে আলাপগুলো নতুন করে উঠছে, বিএনপি বলছে তত্ত্বাবধায়কের মুডে যেতে, তত্ত্বাবধায়কের মতো করে চলতে। ডক্টর ইউনূস বলছেন যে উনি এখন প্রশাসন উনি মেনটেন করবেন, উনি এখন সরাসরি দেখবেন, যদিও এতদিন তার হাতেই এই মন্ত্রণালয় ছিল। তারপর এনসিপি এবং জামাত দেখা করছে, উপদেষ্টাদের অপসারণ চাইছে। মানে এটা কি একটা নতুন সিনারিও! এই নির্বাচনের তফসিল ঘোষণার আর মাস দেড়েক বাকি, এই সময়ে এই দেখা করাটা আর কি কোনো সিগনিফিকেন্ট? আপনার চোখে বিশ্লেষণ জানতে চাই, শঙ্কর মৈত্র। ধন্যবাদ পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে নামকরণ করেছেন আপনার যে শোর, যে সরকারের হযবরল অবস্থা, এবং বাস্তবিক তাই ঘটছে। এক হযবরল অবস্থার মধ্যে সরকার চলছে এবং সবকিছু মিলে মনে হচ্ছে যে সরকারের মধ্যে আসলে কোনো ক্ষেত্রে কোনো সমন্বয় দেখা যাচ্ছে না। আমরা যদি পর্যায়ক্রমে আসি, প্রথমে আপনি যে প্রসঙ্গ নিয়েছেন যে হঠাৎ করে গতকাল চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি একটি প্রতিনিধি দলকে দেখা করলেন এবং দেখা করে তারা কতগুলো দাবি জানাই আসলেন যে এই সরকারকে, ইন্টারিম সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করার জন্য। বিষয়টা আমার কাছে, এবং আমি এই বিষয়টা নিয়ে আজকে অনেকের সঙ্গে আলোচনা করেছি যারা এক্সপার্ট, যে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করার আসলে বিষয়টা কি। তো বিএনপি যে বিষয়টা তারা বলে এসেছেন যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচন উপলক্ষে, ঠিক নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য, এবং তারা বেশ কিছু দাবিও জানিয়ে এসেছেন। যেমন তারা বলছেন যে প্রশাসনের রদবদল হচ্ছে, জুডিশিয়ারির রদবদল হচ্ছে, এবং এইগুলা রদবদল নিয়ে তাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, এবং এই বিষয়গুলো যাতে প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থাকে এইটা তারা বলে এসেছেন। তো প্রধান উপদেষ্টার সঙ্গে এই দাবি জানানোর পরে প্রধান উপদেষ্টা বলেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রশাসনের রদবদল আজকে থেকেই বা এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই তদারকি করবেন। এই হচ্ছে বিএনপির গতকালকের, তারা যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে যে দাবি জানিয়ে আসেন এবং দাবির প্রেক্ষাপটে আজকে আবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন জামায়াতের একটা প্রতিনিধি দল আর এনসিপির নবগঠিত যে দলটি, যেটাকে সবাই কিংস পার্টি হিসাবে চেনেন, এই এনসিপির একটি প্রতিনিধি দল। প্রথমে বিকালে দেখা করেছেন হচ্ছে এনসিপির প্রতিনিধিরা মিস্টার নাহিদ ইসলামের নেতৃত্বে। তারা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরে যে ব্রিফ করলেন, যে সেখানে তারা বলেছেন যে তারা কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এসেছেন এই এনসিপির যে নিয়ে। তারা বলছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে জনপ্রশাসনে যে রদবদল হচ্ছে এটার মধ্যে একটা ভাগ বাটোয়ারা হচ্ছে। এনসিপি বলতেছে যে বড় কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে জনপ্রশাসনের নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে যে রদবদল হচ্ছে, ডিসি, এসপি বা স্থানীয় পর্যায়ে টিএনও, ওসি, এখানে একটা ভাগ বাটোয়ারা চলছে। এটা কিন্তু
বিষয়টা অত্যন্ত সিরিয়াস, এবং ভাষা প্রয়োগটা হচ্ছে যে তাদের দৃষ্টিতে যে ভাগ বাটোয়ারা। এখন এই ভাগ বাটোয়ারাটা কি, ভাগ বাটোয়ারাটা কি তারা গণমাধ্যমে যদিও ক্লিয়ার করেন নাই, তবে আমরা ধারণা করছি যে হয়তো এই ধরনের হতে পারে যে প্রশাসনের এক দলের, এখন আলোচনায় তো আসলে তিনটা দল, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। তো তারাও আসলে জামায়াত ইসলামী এবং বিএনপি কে ইন্ডিকেট করছেন যে এই দুই দলের মধ্যে ভাগ বাটোয়ারা চলছে। তারা হয়তো এমন যে অমুক জায়গার ডিসি আমার থাকবে, অমুক জায়গার এসপি আমার থাকবে, এই ধরনের ভাগ বাটোয়ারা নাকি অন্য কোনো ভাগ বাটোয়ারা, এটা কিন্তু আসলে ক্লিয়ার না। তো এনসিপির এই অভিযোগটা অত্যন্ত গুরুতর। তারা যে বলে আসছেন যে প্রধান উপদেষ্টাকে যে জনপ্রশাসনের রোধ বদলে ভাগ বাটোয়ারা চলছে। তারপরে তারা আরো কতগুলো অভিযোগ আছে যে এর সঙ্গে কিছু উপদেষ্টা জড়িত রয়েছেন এই ভাগ বাটোয়ারার সঙ্গে, এবং তারা এই উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। এবং আরেকটা তারা বলছেন যে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো কিছু আসতে পারবে না, কারণ তারা গণভোটের অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগে গণভোট দাবি করেছেন, আগে গণভোট হতে হবে, গণভোট না হলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা করা যাবে না এবং আসতে পারবে না। এই হচ্ছে এনসিপির দাবি। আর জামায়াত ইসলামীর প্রতিনিধি দল তারাও আজকে সন্ধ্যার সময় চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করছেন, এবং তারাও কয়েকজন উপদেষ্টা নিয়ে তারাও আপত্তি জানিয়ে আসছেন। জামাতের বোধহয় নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহেরের নেতৃত্বে, আবু তাহেরের নেতৃত্বে তারা দেখা করেছে, এবং তারা সুনির্দিষ্টভাবে সম্ভবত, যে তারা মিডিয়াতে বলেন নাই, তারা কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জানিয়ে এসেছেন। তারা বলছেন যে আমরা এই উপদেষ্টাদের ব্যাপারে সতর্ক করেছি আজকে জানিয়ে, প্রথম দিন আমরা সতর্ক করলাম, এরপরে আমরা তাদের পদত্যাগের বিষয়টা দাবি তুলবো। এই হচ্ছে জামাতের বক্তব্য। তারাও সুনির্দিষ্ট ভাবে নাম বলেন নাই। তারপরে তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিষয়টা, আসলে গতকালকে প্রসঙ্গটা বিএনপির দেখা করার পরেই আসছে আর কি। বিএনপির প্রতিনিধি দল হঠাৎ করেই চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করে বলছেন যে এই ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মুডে থাকতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে। এখন আসলে তত্ত্বাবধায়ক সরকার এক বিষয়, আর বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম সরকার আসছেন, এটা হলো আরেক বিষয়। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বলতে কি বুঝাচ্ছেন, এই ব্যাপারে আজকে আবার আইন উপদেষ্টা সচিবালয় ব্যাখ্যা করেছেন, এবং উনি বলেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বলে নাই, তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো ইন্টারিম গভর্নমেন্ট যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে এই দাবি জানিয়ে আসছেন। জামায়াত ইসলামী আবার এই ব্যাপারে চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করে তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা সম্পূর্ণ আদালতের বিষয়, আদালতে এটা শুনানি চলছে, আদালতের রায়ের অপেক্ষায় আছেন তারা। তাহলে আমরা, যেহেতু অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে দেশে আসলে রাজনৈতিক দল তিনটা, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, তারাই চিফ অ্যাডভাইজারের সঙ্গে ক্ষণে ক্ষণে দেখা করেন, তারাই বিভিন্ন দাবি দাবা জানান। অন্য কোনো রাজনৈতিক দলের ভূমিকাও আসলে আমরা দেখতে পাচ্ছি না এবং দেখতেছিও না। তো এখন এই তিন রাজনৈতিক দল গতকালকে বিএনপি এবং আজকে জামায়াত ইসলামী ও এনসিপি দেখা করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে যে দাবিগুলো জানাই আসলেন, এর রেজাল্ট আসলে কি হবে এবং সুস্পষ্ট কোনো দাবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিএনপিও বলে নাই যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার, তারা বলছে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হতে হবে। এনসিপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার টরকার বুঝি না, আগে জুলাই সনদে আগে গণভোট হতে হবে। জামায়াত ইসলামী বলছে তত্ত্বাবধায়ক সরকারের কিছু উপদেষ্টা নিয়ে তাদের আপত্তি আছে, তারা আজকে প্রথম পর্যায়ে সতর্ক করে দিয়ে গেলেন, এবং তারা যদি সতর্ক না হন তাহলে তারা তাদের পদত্যাগ দাবি করবেন, এবং তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়ের অপেক্ষায় আছে। এই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউয়ের শুনানি, রিভিউ থেকে এটা এখন আপিল হিসেবে শুনানি হচ্ছে। গতকালকে থেকে কিন্তু অ্যাপিলেটের শুনানি চলছে, আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি হলো, এবং আগামীকালকে হয়তো শুনানি হবে, এবং এটা অনেক কিছু নির্ভর করবে এই জাজমেন্টের উপর। পূর্ণিয়া, পর্যন্ত আমরা কি আপডেট পেলাম, যতটুকু শুনানি এই পর্যন্ত কোন জায়গাটায় আছে, কিছু কি ধারণা করা? হ্যাঁ, এই পর্যন্ত শুনানি হচ্ছে
আপনারা নিশ্চয়ই জানেন তো তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতির বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ তথ্য দিল অতিক্রমণ পূর্ণিয়া ও তার সঙ্গী। সম্মানিত দর্শকরা এই বিষয়টা নিশ্চয়ই খেয়াল রাখেন। তারপরে একটু আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে তত্ত্বাবধায়ক সরকারটা তো 1996 সালে সব রাজনৈতিক দলের আন্দোলন এবং সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এসেছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে নির্বাচনকালীন একটা সরকার থাকবে এই কতগুলা শর্ত সাপেক্ষে, যেমন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন, তারপর আরো কিছু ক্রাইটেরিয়া ছিল। এবং 1996 সালে সংসদে এই আইনটা পাশ হয় এবং এই আইনের আলোকে আমাদের দেশে কিন্তু 2001, 2004 এবং 2008 তিনটা নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে, মানে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে একজন আইনজীবী, এটা 2004 সালে, সম্ভবত 2004 সালে বা এর আগে হাইকোর্টে একটা রিট করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে, এবং হাইকোর্ট এই রিটটা খারিজ করে দেন। শুনানি শেষে এটা খারিজ করে দেন। খারিজ করার পরে তত্ত্বাবধায়ক সরকার, হাইকোর্ট বললেন যে না, তত্ত্বাবধায়ক সরকার এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না, এবং এই তত্ত্বাবধায়ক সরকার দেশের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এই 90 দিনের মধ্যে দায়িত্ব পালন করবে এবং এটা একটা ভালো পদ্ধতি বলে এটা হাইকোর্ট খারিজ করে দেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো 2008-এ, 2008-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তারা আবার তাদের একটা, ওই যে হাইকোর্টের যে রায়ের বিরুদ্ধে যে আইনজীবীরা, তারা এটার বিরুদ্ধে আপিল করলেন অ্যাপিলেটে। আপিলে দীর্ঘ শুনানি শেষে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংবিধানের ত্রয়োদশ সংশোধনের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তারা বাতিল করে দিলেন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে। সম্ভবত 7 জন বিচারপতির বেঞ্চ ছিল, চিফ জাস্টিস ABM খায়রুল হকের নেতৃত্বে 4 জন বিচারপতি তারা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটা অবৈধ। আর 3 জন বিচারপতি এটার পক্ষে ছিলেন। যাই হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বাতিল হয়ে গেল, আওয়ামী লীগ এই সুযোগটা তারা নিলেন। আওয়ামী লীগ কি করলো? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের আলোকে তারা সংবিধানে সংশোধন আনলেন, সংবিধানের 15দশ সংশোধনী, 15তম যে সংশোধনী, যে তত্ত্বাবধায়ক সরকার বলতে আর কিচ্ছু থাকবে না, এবং তত্ত্বাবধায়ক সরকার তারা হাইকোর্ট অ্যাপিলেট যেহেতু বাতিল করে দিলেন, এই অনুযায়ী তারা সংবিধান সংশোধন করলেন। সেখান থেকেই কিন্তু আসলে ঝামেলাটা লাগে। আসলে আমাদের এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আজকে দেশের যে রাজনীতির যে অনিশ্চিত অবস্থা, এটার জন্য আমি বিচার বিভাগেরও দায়ী করব, আপিল বিভাগেরও দায়ী করব। কারণ তত্ত্বাবধায়ক সরকারটা আন্দোলনের মাধ্যমে 1996 সালে ত্রয়োদশ সংশোধনী হয়েছিল। বিএনপি, এই আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের মুখেই কিন্তু এই সংশোধনী এনেছিল। কিন্তু এবং এর প্রেক্ষাপটে 2-3টা নির্বাচন বেশ ভালো নির্বাচনী হয়েছে, সুষ্ঠু নির্বাচনী হয়েছে। কারণ আমরা যেহেতু কারো প্রতি কারো বিশ্বাস নেই, রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচনের প্রতি কারো আস্থা নেই, এই অবস্থায় 90 দিনের জন্য যদি তত্ত্বাবধায়ক সরকার হয় এবং এর অধীনে একটা নিরপেক্ষ সরকারের অধীনে যদি একটা নির্বাচন হয়, তাহলে নির্বাচনটা তুলনামূলকভাবে নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়। কিন্তু সর্বোচ্চ আদালত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিলেন। বাতিল করার পর থেকে কিন্তু আসলে ঝামেলাটা শুরু হয়, এবং আওয়ামী লীগ সরকার এই আদালতের এই রায় লুফে নেয় এবং তারা সংবিধানের 15দশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে চিরতরে শেষ করে দেয়, এবং তত্ত্বাবধায়ক সরকার এর পরিবর্তে দলীয় সরকারের অধীনে পরবর্তী নির্বাচনগুলো হয়। এবং এই নির্বাচনগুলো নিয়ে আপনারা সবাই জানেন, এই নির্বাচনগুলোর মধ্যে আসলে অনেক প্রশ্ন রয়েছে। এই নির্বাচনগুলো কখনোই সুষ্ঠু হয় নাই, এগুলো বলতেই হবে। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ইন্টারিম সরকার যখন আসলো, তখন এই নাগরিক সমাজের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদার, পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে এবং আরো কয়েকজন নাগরিকের পক্ষ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো, এই রায়টা পুনর্বিবেচনার জন্য আবার অ্যাপিলেটে
আবেদন করা হয়েছে। হলো, এটা হলো 2024 সালের আগস্টেই আবেদন করা হলো। সেই আবেদনটার উপর এখন পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে এবং আপিল বিভাগ এই আবেদনটা গ্রহণ করে। তারা বলছেন যে এটা আপিল হিসাবে শুনানি হবে এবং এটাই গতকালকে থেকে শুনানি হলো। আপনি নিশ্চয়ই জানেন, যখন এই তত্ত্বাবধায়ক সরকার আপিল বিভাগ বাতিল করে দেন, তখন কিন্তু দেশের প্রথিতযশা সিনিয়র কয়েকজন আইনজীবী এমিকাস কিউরি হিসাবে ছিলেন এবং মোটামুটি সম্ভবত 9 জন এমিকাস কিউরি ছিলেন। 9 জনের মধ্যে 8 জন এমিকাস কিউরি তত্ত্বাবধায়ক সরকার পক্ষে বলেছিলেন যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা থাকা দরকার। কিন্তু আপিল বিভাগ এই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কোনো কিচ্ছুই তারা গ্রহণ করে না এবং তারা এটা বাতিলই করলেন। যদিও এখানে একটা প্রশ্ন ছিল যে আপিল বিভাগ তাদের রায়ে বলেছিলেন যে পরবর্তী 2টা সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বা হওয়া দরকার, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটাও গ্রহণ করে নাই। তারা সরাসরি সংবিধান থেকে এটা বিলুপ্ত করে দেন এবং বিলুপ্ত করে পরবর্তী যে সংশোধন আনেন, সেইটার উপর শুনানি হচ্ছে। এখন এটা গতকালকে শুনানি হয়েছে, আজকেও শুনানি হয়েছে এবং এখানে শুনানির যে আবেদনকারী যে আইনজীবীরা, এর মধ্যে যিনি সম্ভবত ওনার নাম শরীফুল ইসলাম ভুইয়া বা শরীফুল হক ভুইয়া, উনি যে সাবমিশন করেছেন, উনি বললেন যে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল না। ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার আর কি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল না, বরং সংবিধানকে এটা পাকাপোক্ত করেছিল। এবং উনি বললেন, গতকালই বললেন যে এটা রং হেডেড জাজমেন্ট, একটা শব্দ উনি উচ্চারণ করেছে, রং হেডেড জাজমেন্ট। উনি বললেন যে আসলে আপিল বিভাগ যারা বাতিল করেছেন তারা দেশের মানুষের পালসটা বুঝতে পারেন নাই, এই দেশের নির্বাচন ব্যবস্থা বুঝতে পারেন নাই। কারণ আপিল বিভাগ বাতিল করেছিলেন যে অনির্বাচিত কোন সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারে না, এই যুক্তিতে কিন্তু এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। কিন্তু এখনকার যে শুনানি হচ্ছে, উনি আইনজীবীরা যে গতকালকে শুনানি করলেন, আজকে শুনানি করলেন, সেখানে বলছেন যে না, অনির্বাচিত সরকারের বিধানও কিন্তু আমাদের সরকার ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থা এবং সংবিধানে রয়েছে। উনি এই যুক্তিও তুলে ধরেছেন যে আমাদের টেকনোক্রেট কোটায় কিন্তু মন্ত্রী হন, এটাও তো অনির্বাচিত, আরো অনেকগুলা চুক্তিভিত্তিক নিয়োগ হয়। কাজে এই যুক্তিতে দেশের সর্বসম্মতিক্রমে গৃহীত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করা ঠিক হয় নাই এবং এই আইনজীবীরা সাবমিশন করলেন যে এটা আবার ফেরত আনার জন্য। এই হচ্ছে আদালতের অংশ। এটা হয়তো আরো শুনানি হবে এবং শুনানির পরে জাজমেন্ট হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় দাঁড়াবে, দেখেন এই যে গত 17 তারিখ জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। জুলাই সনদের যে 84টা সুপারিশ ছিল, এর মধ্যে একটা সুপারিশে আসছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং কি কি উপায়ে তত্ত্বাবধায়ক সরকার হবে জুলাই সনদে এটা একটা ক্রাইটেরিয়া এবং একটা গাইডলাইন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন জুলাই সনদের এই যে সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সব বলতে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এর মধ্যে বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, যদিও এনসিপি স্বাক্ষর করেনি। এখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, কারা থাকবেন, এটা জুলাই সনদে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এবং স্বাক্ষর দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো এটা তারা কমিটমেন্ট করেছেন এবং এটা এখন এটা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা ঠিক হবে পরে, এটা নিয়ে হয়তো আলোচনা চলতেছে। আবার আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার শুনানি হচ্ছে। এখন আপিল বিভাগে যদি এমন কোন রায় দিয়ে দেন, তারা নিজস্ব কোনো গাইডলাইন দিয়ে যে এইভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে, তাহলে কার্যকর কোনটা হবে? আপিল বিভাগের রায়েরটা কার্যকর হবে না জুলাই সনদের যে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলা হয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে, সেটা কার্যকর হবে? এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা লাগবে। আমি আজকে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টেরই কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে, সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং তারাও কিন্তু এটা নিয়ে শঙ্কিত যে আপিল বিভাগের কি জাজমেন্ট হবে। আবার জুলাই সনদে এটা স্পষ্ট বলা দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে। আবার রাজনৈতিক দল বিএনপি গিয়ে বলছেন এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখার জন্য। সব মিলে দেখা যাচ্ছে একটা মানে লেজে গোবরা অবস্থার মধ্যে তৈরি হয়েছে। আসলে কি হবে
পূর্ণিয়া। দাদা এই পর্যায়ে আমরা অনেক দর্শক, অনেক অসংখ্য কমেন্ট আসছে। আমি দর্শকদের সম্মানে একটু কয়েকটা কমেন্ট একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে আনিসুর রহমান, উনি লিখেছেন জুলাই কোনো আন্দোলন হয় নাই, জঙ্গি হামলা হয়েছে। মোহাম্মদ শাহানুর রহমান, আমি ওনার এর আগে দুটা কমেন্ট দেখেছি, উনি সম্ভবত এই সরকারের সমর্থক হতেই পারেন, কোনো আপত্তি নেই তাতে। তিনি লিখছেন সব দোষ বিএনপির, তাহলে তোমরা তত্ত্বাবধায়ক সরকার দিলে না কেন? আপনি বোধহয় আলোচনায় মনোযোগী নাই। আমরা কিন্তু বলছি যে প্রতি স্টেপে স্টেপে কোথায় হয়েছে। বিএনপির সময়ও দেখেন, এখন এনসিপি তত্ত্বাবধায়ক চায় না। এনসিপি তো ওয়ান কাইন্ড অফ ক্ষমতায়, কিংস পার্টি। বিএনপি যেই ত্যাগ তিতিক্ষা, তাদের যে পরিমাণ লোক প্রাণ দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এখন তত্ত্বাবধায়ক সরকারের মুড চায় তত্ত্বাবধায়ক সরকারের জন্য। ওনারা কোর্টেও গিয়েছে, বাট এখন বলে না যে আচ্ছা এখন তত্ত্বাবধায়ক সরকার, এই মুহূর্ত থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, এটা বলে না। ওই দোষ যারা, এরা যেই ক্ষমতায় যায়, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এরপরে কমেন্ট আছে কি, সেটা প্রকৃতি 257, আসলে একটা তামসা হচ্ছে, এছাড়া আর কিছুই বলার নাই। বাংলাদেশের নাম কিন্তু এখনো পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, জনগণের একটা ভূমিকা আছে, এটা ভুলে গেলে চলবে না। 7ই মার্চের ভাষণ বাদ দিয়ে এটা পাকিস্তান সনদ। ভাই ইউনূসের বাংলাদেশের জামিলা কখনো শেষ হবে, এগুলা সব ষড়যন্ত্র। একজন বলছেন যে আজকে কোন একটা বক্তৃতা হয়েছে, আচ্ছা মোহাম্মদ শাহানুর রহমান শব্দোষ বিএনপির, আচ্ছা এটা বলছেন, তিনি নিশ্চয়ই বিএনপির সমর্থক। তারপর আমি একটা কমেন্ট দেখেছি দাদা, একজন বলেছেন যে আজকে ব্রাসেলসে বোধহয় কোন একটা বিশ্ব নেতাদের বক্তব্য, হ্যাঁ উনি বলছেন যে জেনেভায় যে বক্তব্য দিয়েছে ওয়ার্ল্ড নেতারা সামনে, এবং তাদের ওয়ার্ল্ড নেতাদের সামনে তাদের সমর্থন দেখে মনে হচ্ছে ইউনূস সরকার আরো 2-3 মাস সর্বোচ্চ থাকতে পারে। ভাই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলছেন এই সরকার সম্ভবত আরো 2-3 বছর থেকে যাবে, 1-2 বছর থেকে যাবে। আচ্ছা, এই শাহানুর রহমান সাহেবের একটা কমেন্ট আমি দেখেছি, উনি দাবি করছেন, আমি একটু এই কমেন্টটার একটু দাদা আপনার মনোযোগ দিয়ে, এবং আমার মনে হয় একটু উত্তর দেওয়া দরকার। সরি কয়েক সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, এই সাংবাদিকের বাসায় গিয়ে সালারে গণপিটুনি দিব আওয়ামী লীগ দালাল আখ্যা দিয়ে। আচ্ছা, ভদ্রলোক হচ্ছে মোহাম্মদ শাহানুর রহমান। আচ্ছা, তারপরে তিনি এই কমেন্টটা 3 বার করেছেন। এই ভদ্রলোক এর আগেও একটা কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টটা একটু খুঁজছি। একই কমেন্ট তিনি 4 বার করেছেন বাসায় গিয়ে গণপিটুনি দেয়ার। এই সাংবাদিক কেন এখনো গ্রেফতার করা হয় না? শুরু থেকে বিরোধিতা করে আসতেছে, আর হাসিনা সরকার মানুষ মারছে 15 বছর, ধ্বংস করেছে দেশটিকে। আমি গত কয়েকটি আলোচনায় বলেছি দাদা যে স্বৈরাচার এবং ফেসিবাদ, এই দুইটি চরিত্র যদি ব্যাকরণগত দেখা হয়, শেখ হাসিনার উপরে ফেসিবাদী তকমাটা বেশি লেগেছে। তবে আমরা মনে করি স্বৈরাচারী আচরণ বা একটা আধিপত্যবাদী আচরণ তৈরি হয়েছিল, এবং এই ভদ্রলোকের বোধহয় জানেন না, তারা তখন বোধহয় লুকিয়েছিলেন ঘাপটি মেরে। কিন্তু আমি আপনি সাংবাদিকরাই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি ভুল ত্রুটি অন্যায়গুলো তুলে ধরেছি, এবং ওপেনলি পাবলিকলি এই দেশে বসে থেকে 22 এবং 23 সালে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বলেছি 6 মাস অপেক্ষা করব, যাই করুক করতেই, 6 মাস পরে আমরা বলবো। 1 বছর পরে এসে বলছি ব্যর্থ। দাদা আমি আপনার মনোযোগ দিতে চাই, এই সরকারের হযবরল অবস্থা হাসিনা সরকারের শেষ দিকে আমরা এরকম দেখেছি, সবকিছু শেখ হাসিনার হাতে। এখন যেরকম ডক্টর ইউনূস বলছেন যে আমি এখন সব দেখবো, এই ট্রান্সফার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন ইন্ডিয়ার সাথে 10 চুক্তি বাস্তবায়ন করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন আপনি জানেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে বসলেন 8,500 তরুণকে তাইকন কুংফু ক্যারাতি তারপরে অস্ত্র প্রশিক্ষণ দিবেন। কোথাকার কি, কার কথা কে বলছেন? তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে? মানে এই বিষয়গুলো যদি দাদা একটু আমাদেরকে আপনার পর্যালোচনা বলতেন, আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। না, ধন্যবাদ মুনিয়া। আপনার যে দর্শক আসলে এই যে বাসায় গিয়ে গণপিটুনি দিবেন বলে মন্তব্য করেছেন, আসলে ওনারা পেশাদারিত্ব হয়তো জানেন না, পেশাদারিত্ব হয়তো বুঝেন না। তারা আবেগ থেকে কথা বলেন, এবং তারা 5 আগস্টের পর যেসব ঘটনাগুলা ঘটলো তারা এখনো এইগুলাই মাথায় নিয়ে আছেন, এবং তারা হয়তো এই প্রক্রিয়ায়
চালাতে চাচ্ছেন, যেটা আসলে ঠিক না। আমরা পেশাদারি মনোভাব থেকে সাংবাদিকতা করি, এবং সাংবাদিকতা একটা পেশা। কোন সরকার আসলো, কোন সরকার গেল, সাংবাদিকদের আসলে সেটা পক্ষভুক্ত হওয়ার কথা না। সাংবাদিকরা যা সত্য তা বলবে, যা ঘটনা ঘটলো তা তুলে ধরবে। যে প্রক্রিয়াই হোক, গত 14 মাস ধরে ইন্টারিম সরকার দেশ চালাচ্ছে। দেশ ভালোভাবে চলছে কিনা, দেশ সুষ্ঠুভাবে চলছে কিনা, এটা দেশের মানুষই বিবেচনা করবে। দেশের মানুষের এখন একটাই প্রত্যাশা এই দেশের প্রতিটা মানুষের এবং রাজনৈতিক দলগুলোরও, সেটা হচ্ছে নির্বাচন। যে কোনো ভাবে নির্বাচন, এবং প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তিনি নির্বাচন দিবেন, এবং নির্বাচনের প্রস্তুতি অলরেডি চলছে। নির্বাচন কমিশন পুরো প্রস্তুত নিচ্ছে, এবং গতকালকে না পরশু বোধহয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা সারা দেশে লক্ষাধিক শুধু সেনা বাহিনীর সদস্যই মোতায়েন থাকবে। অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি একদিকে চলছে, আরেকদিকে একটা নানাবিধ একটা অনিশ্চয়তার মধ্যে আছে মানুষের মধ্যে। যেমন আমরা যেহেতু মিডিয়া কর্মী, আমাদের কাছে মানুষ জানতে চায়, আসলে প্রশ্ন হচ্ছে এমন যে নির্বাচন হবে কিনা। মানুষের মধ্যে যে আসলে কেন সন্দেহ, কেন এই অনিশ্চয়তা, এটা স্পষ্ট না। কিন্তু একটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতা, মারাত্মক ধরনের একটা সমন্বয়হীনতা, এবং সরকার যারা চালাচ্ছেন সেই উপদেষ্টা বা সরকারের নীতি নির্ধারকরা। দুইটা বিষয় আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, একটা হচ্ছে আমাদের একজন জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ছাত্র নেতা, যিনি পরবর্তীতে উপদেষ্টা হলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি ফেসবুকে বোধহয় গতকালকে না পরশুতে একটা স্ট্যাটাস দিলেন এবং শেয়ার করলেন যে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ 10টা বা 11টা চুক্তি বাতিল করা হয়েছে, এবং এই জন্য তিনি খুবই সাধুবাদ জানিয়েছেন, এবং তিনি খুবই উৎফুল্ল যেহেতু ভারতের সঙ্গে এই চুক্তিগুলো বাতিল হয়েছে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে আবার এই বিষয়টার সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটা চুক্তি তারা বাতিল করেছেন, সেটা বোধহয় একটা সামরিক একটা কি চুক্তি ছিল, যেটা একটা ডকইয়ার্ডে কি একটা বানানোর জন্য। আর আদানির সাথে বিদ্যুতের চুক্তিটা পুনর্বিবেচনা হচ্ছে, বাকি অন্য কোনো চুক্তি বাতিল হয়নি। এখন দেখেন, সরকারের উপদেষ্টা মানে সরকারের মন্ত্রী, এবং তারা সরকার চালাচ্ছেন, সরকারের নীতি নির্ধারক। দুই নীতি নির্ধারকের দুই ধরনের কথা। একজনে বলছেন যে ভারতের সঙ্গে চুক্তি বাতিল, এবং তারা এতে মহা খুশি এবং খুবই উৎফুল্ল। আবার আর পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে এই ধরনের ঘটনা। তাহলে দেশের মানুষ কাকে বিশ্বাস করবে, কোনটা বিশ্বাস করবে? এই যে সমন্বয়হীনতা, এটা কি একটা রাষ্ট্র চালাতে গেলে এটা কি সম্ভব? রাষ্ট্র চালানো তো এটা তারা একটা ছেলে খেলার মতো অবস্থা তারা নিয়ে যাচ্ছেন। তারপরে এই যে সজীব ভুইয়া আবার আরেকটা স্ট্যাটাস বোধহয় দিলেন যে ওনার মন্ত্রণালয়ের অধীনে 8,000+ তরুণকে তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিবেন, কংফু, কেরাত, মার্শাল আর্ট, এইসব প্রশিক্ষণ, এবং উনি বললেন তাদেরকে অস্ত্র প্রশিক্ষণও দেওয়া হবে। তো দেখলাম সোশ্যাল মাধ্যমে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে অস্ত্র প্রশিক্ষণ বলতে কি। পরবর্তীতে উনি এটা আবার সংশোধন করছেন, এটা বাদ দিয়ে বলছেন অস্ত্র প্রশিক্ষণ না, এটা শুটিং। আপনি নিশ্চয়ই জানেন যে শুটিং এর একটা প্রশিক্ষণ হয়। এখন এত বড় দায়িত্বশীল পদে উনি একজন উপদেষ্টা মন্ত্রী, বিশাল মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি অস্ত্র এবং শুটিং এর যদি তফাৎটা না বুঝেন, বা তিনি কি আসলে অস্ত্রই মিন করেছেন কিনা, এগুলা নিয়ে তো একটা জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এবং এইগুলা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তাদের কাছে তাদের যে প্রধান উপদেষ্টা বা তাদের যে ক্যাবিনেট রয়েছেন, উপদেষ্টা পরিষদ, কেউ কারো কোনো জবাবদিহিতাও যেমন করেন না, এমন কোনো সমন্বয় নেই। প্রধান উপদেষ্টা এইসব ব্যাপারে আসলে কোনো কথাই বলছেন না। তো এই কারণেই যে সরকারের যে হযবরল অবস্থা, আপনি আসলে কি বলে হেডলাইন্স যেটা, এটা ঠিকই বলেছেন যে সব দিক দিয়ে একটা হযবরল অবস্থা। মানে যে যেভাবে পারছেন কথা বলছেন, উপদেষ্টারা এক একজন এক এক ভাবে কথা বলছেন, কারোর সাথে কারো কোনো মিল নেই। একজনে বলছেন যে এই চুক্তি বাতিল, আরেকজন বলছেন না চুক্তি বাতিল না, একজনে বলছেন যে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে, আরেকজন বলছেন না। তো এইসব বিষয় যদি তুলে ধরা হয় এবং এইসব সমালোচনা করলেই যদি আপনাকে বলা হয় যে ফ্যাসিস্টের সহযোগী বা অমুকের সহযোগী, এটা তো খুবই দুঃখজনক। যে বা যারা এই ধরনের মন্তব্য করেন,
তাদের উচিত দিব্য চক্ষু দিয়ে দেখা, তাদের উচিত পড়াশোনা করা, তাদের উচিত জানা এই দেশটা বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা পেয়েছি, এই দেশটাকে সবাই মিলে গড়ে তোলার দায়িত্ব। এবং আমি আবারও বলি যে অতীত 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 নিয়ে পড়ে থাকলে আসলেই হবে না। যা ঘটে গেল তা ঘটেই গেল, কিন্তু আমরা সামনের দিকে আগাতে গেলে এই নির্বাচন ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। আপনি আরেকটা প্রসঙ্গ তুলছেন, কোন একজন দর্শক বা কেউ তো বলছেন যে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এই সরকার আরো কি বছর 2 বা 2-3 বছর থাকবেন। ইকবাল করিম ভুইয়া আসলে উনার সম্পর্কেও আমার খুব একটা ভালো ধারণা নেই, এবং উনার সম্পর্কে ধারণা হচ্ছে এটাই যে উনার আমলেই কিন্তু উনি যখন সেনা প্রধান ছিলেন তখনই কিন্তু 2018 সালের ভোটার বিহীন নির্বাচন হয়েছে। শেখ হাসিনার আমলে উনি সেনা প্রধান ছিলেন। শেখ হাসিনার সরকারের কাছ থেকে কিন্তু উনি অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, উনি পাওয়ার প্ল্যান নিয়েছেন, ওনার জায়গা জমি নিয়েও অনেক কিছু ঘটনা ঘটেছে। কাজে ইকবাল করিম ভুইয়া ওনারা কে কার ইন্টারেস্টে কোথা থেকে কি বলেন এগুলো আসলে বোঝা খুবই মুশকিল। আমরা সাধারণ মানুষের, এই দেশের সাধারণ মানুষ চায় নির্বাচন সাধারণ মানুষ ভোট দিবে, দেশের মানুষ ভোট দিবে, ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সে রাষ্ট্র পরিচালনা করবে, এর আর কোনো বিকল্প নেই। এবং আমরাও কোনো অসাংবিধানিক সরকার, কোনো অনির্বাচিত সরকার এই দেশের মানুষ চায় না, আমরাও চাই না। এই দেশে অবশ্যই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পূর্ণিয়া। জি দাদা, আমি আর 2টা কমেন্ট পড়ে শেষ করতে চাই। আমার কমেন্টটা পড়ছি এবং আমি নিজে শিহরণ বোধ করছি, কারণ মানুষগুলোর সঙ্গে আমাদের অনুষ্ঠানে তারা নিয়মিত তাদের মতামত ব্যক্ত করতেন। এক ভাই ইউরো বাংলা হান্ট, তিনি লিখেছেন, শ্রদ্ধেয় কলিমুল্লাহ স্যার, পান্না ভাই, আবু আলম শহীদ খান, অধ্যাপক কার্জন ভাই, ওনাদের মুক্তি চাই। আরেকটা কমেন্ট আছে, একটা বাংলা প্রবাদ আছে, পিপিলিকা ডানা মেলে মরণের কালে। তার আগে আরেক ভাই একটা কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মব আসলে পাল্টা মাইরের প্ল্যান রাখতে হবে, ভয় পাইলেই মবরা আমাদের ভয় পায়, আমরা একটা সাহস করে ওদের পাল্টা মাইর দিতে পারলে আর আসবেন ওরা, সারা দেশে উদাহরণ সৃষ্টি করতে হবে। যাই ওনার সেন্টিমেন্ট উনি বলেছেন। আর সবশেষ যেটা, পলাশ আহমেদ উনি লিখেছেন, লাইভে এসে সাংবাদিকদের হুমকি সরাসরি ফৌজদারি অপরাধ, দেশে আইনের শাসন থাকলে তাকে গ্রেফতার করা উচিত। মব কোন পর্যায়ে আছে এবং দেশে মত প্রকাশের স্বাধীনতা কোন পর্যায়ে এবং আইনের শাসনের কি অবস্থা, এটাই প্রমাণ। দাদা, আমি শুধু একটু ছোট্ট কথা দিয়ে বলতে চাই যে আমাদের অনেক দর্শক ধরেন সোশ্যাল মিডিয়ায় আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, আমাদের পূর্ণিয়ার খোঁজ যে ফেসবুক পেজ খুব ভাইব্রেটেড ছিল, 3.5 লাখ 4 লাখ ফলোয়ার। পূর্ণিয়ার খোঁজ ইউটিউব যেটা ছিল 1.5 লাখের মতো ফলোয়ার, সেগুলো আমাদের নিয়ন্ত্রণে নাই, হ্যাক হয়েছে। সোশ্যাল মিডিয়া এটা একটা প্রবলেম, তো অনেকে হয়তো জানেন না। কিন্তু আমি শুধু একটু রিকল করতে চাই যে আমরা বহু শাসকের রক্তচক্ষু এই 25-30 বছরের সাংবাদিকতায় দেখে ফেলেছি। আমরা বিএনপির আমার সাংবাদিকতা শুরু আওয়ামী লীগের 96 সরকারের শাসন আমল দিয়ে। সেই সময় দেখেছি ইউনিভার্সিটিতে সেই ছাত্রলীগের রেপিস্ট গ্রুপ, কিলার গ্রুপ, তাদের রাইফেলের মুখে থেকে লিখতে হয়েছে তখন। তারপর বিএনপির 4 দলীয় জোট সরকারের শাসন দেখেছি, তখনও শিক্ষা খাতে দুর্নীতির কথা লিখতে গিয়ে বহু হুমকির সম্মুখীন হয়েছে। 111 গভর্নমেন্টের সময়ও কি পরিমাণ ডিজিএফআই এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রেশার ছিল, আমরা একেবারে তখন তরতাজা ফিল্ডের সাংবাদিক। আমরা আওয়ামী লীগ শাসন আমলে বিশেষ করে 2013-14 সালের পর থেকে টেলিভিশন সাংবাদিকতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, এগুলো এখন কিছুই না। এবং এই যে এখন যে হুমকিগুলো আসে, এগুলো আমরা গায়ে মাখি না কেন, আমরা অভ্যস্ত হয়েছি, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে ইউটিউবে। এত মেসেজ আমরা বুঝি যে এগুলো আসলে ওই যে মেটিকুলাসলি ডিজাইন হয়ে 2টা জেনারেশন শেষ করে দিয়েছে আমাদের 2-3টা জেনারেশন। এইটা ফেস আমাদের করতেই হবে। দাদা, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান আপনার মতামত পেয়েছি, বিশেষ করে সরকারের বর্তমান অবস্থায় একটা এইটুক বুঝতে পারছি যে একটা অনিশ্চিত পরিস্থিতি, এখনো নিশ্চিত যে আপনার একজন দর্শক একটা বিষয় জানতে বা বোধহয় কমেন্টস করেছিলেন, ওই যে কারাগারে আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক কার্জন, তারপর আবু আলম শহীদ খানের বিষয়টা, যেটা আসলে এখানে মানে একই যাত্রায় 2 ধরনের ফল, একটা কথা আছে না, একই যাত্রায় 2 ধরনের ফল। এখন আপনার নিশ্চয়ই আজকের একটা ঘটনা দেখেছেন যে সেনা কর্মকর্তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
হ্যাঁ, এবং সেনা কর্মকর্তাদের কিন্তু তাদের বিরুদ্ধে গুম, অপহরণ, খুনের অভিযোগে 3টা মামলা আছে। 3টা মামলার আসামি হিসেবে তাদেরকে হাজির করা হলো। তো দেখলেন যে তাদেরকে স্পেশাল ইয়াতে কি বলে বাসে করে, হ্যাঁ, স্পেশাল যে কারাগারের যে ইয়া থাকে, বাংলাদেশ জেল জেল কর্তৃপক্ষ, তারপরে তাদেরকে কিন্তু হাত করাও পরানো হয় নাই এবং তাদেরকে নেওয়া হলো সাব জেলে। ঠিক আছে, এটা আইনের দৃষ্টিতে যদি সবাই সমান হয় তাহলে সবাই সমান সুযোগ পাওয়ার কথা, এবং এটাই তো সভ্যতা। কারাগারে যারা বন্দী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, হ্যাঁ, তারপরে যার নাম বলেন আবু আলম শহীদ খান, উনি সাবেক সচিব, তারপরে মঞ্জুরুল আলম পান্না একজন প্রথিতযশা সাংবাদিক, তো তারা কারাগারে, অধ্যাপক কলিমুল্লাহ উনি একটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, তো তাদেরকে হাত করা পরাই তো কারাগারে আনা হয়। প্রিজন ভ্যানে, নর্মাল প্রিজন ভ্যানে, ভাঙা ভ্যানে তাদেরকে প্রিজন ভ্যানে কারাগার থেকে আদালতে আনা হয়। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকও উনি কারাগারে আছেন। তো এই দেশের নাগরিক তো সবাই সমান, পেশা দিয়ে তো আর বিচার কার্য চলে না, পেশা দিয়ে আইন চলে না। আইনের দৃষ্টিতেও সবাই সমান, আমাদের সংবিধানের দৃষ্টিতেও সবাই সমান। কাজেই আমরা দেখছি যে এক এক ক্ষেত্রে এক এক ধরনের আইনের প্রয়োগ হচ্ছে। আজকে আদালতে, ট্রাইব্যুনালে এই বিষয়টা আরো স্পষ্ট হলো। তো আপনার এই দর্শকের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে উনারাও বিষয়গুলা দেখছেন এবং উনারাও আসলে কথা বলতে পারেন, কারণ এখন উন্মুক্ত পৃথিবী, অন্তর্জালে উন্মুক্ত পৃথিবী। সবাই সবার মতামত প্রকাশ করুন, সবাই সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, এটাই হচ্ছে আমার আহ্বান। সবাই যেন সুবিচার পায়, এটাই আহ্বান। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা তথ্য দিয়ে শেষ করি দাদা। আমি যতটুকু জানি আজকের দিনেও আমার একজন খুবই, আমি নাম বললাম না, বড় একজন লয়ার, যিনি উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, যার কাজ, যিনি এই যে 4 জনের নাম বলা হয়েছে তাদের মধ্যে থেকে 2 জনের মামলা এবং লতিফ সিদ্দিকের মামলা নিয়ে যাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আগামী সপ্তাহে উচ্চ আদালতে বোধহয় তারিখ সাবমিট করা হবে তাদের উচ্চ আদালতে জামিনের জন্য। এই প্রক্রিয়ায় আছে এটা মঞ্জুর আলম পান্নার সহ, লতিফ সিদ্দিকীর সহ, এইটুক পর্যন্ত আমি জানি। বাদ বাকিদের বিষয়ে এখনো জানি না। দর্শকদের অনেকেই জানতে চান বলে এই তথ্যটা দেয়া রাখা। দাদা অসংখ্য ধন্যবাদ এই গভীর রাতে আপনাকে কষ্ট দেওয়ার জন্য, মধ্যরাতে। শুভরাত্রি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরও আবার ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ। কারো মুখে দাঁড়িয়ে আছে, কারো মুখে দাঁড়িয়ে নাই। বাদন যেই ব্যক্তি দাঁড়িয়ে কাটে 24টা ঘন্টা তার জন্য কবিরা গুনাহ লিখতে থাকে, কি রাখে না? বলে যেই ব্যক্তি দাড়ি কাটবে সে যদি নামাজ পড়ে নামাজের মধ্যে তার জন্য গুনাহ লিখতেছে, যেই ব্যক্তি দাড়ি রাখবে রোজা রাখে রোজার মধ্যে গুনাহ লিখতেছে। আর মৃত্যুর পরে কি করে জানেন? বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের আদর্শে তোমাকে কবরের মধ্যে রাখলাম, রাসূলের অনুসরণে তোমাকে কবরের মধ্যে রাখলাম। আরে দুনিয়ার মানুষকে কি বুঝায় যে রাসূলের আদর্শে রাখলে কি আদর্শে রাখা হয় নাকি? দাড়ি কেটে রাসূলের আদর্শে রাখা যায়। এই মোস্তালার কিন্তু সুন্নাত তরিকা আছে, একটা সাইজে বাড়াই দেওয়া হচ্ছে জায়েজ, আর হালকা হালকা রাখে পুরুষের মতো মনে হবে, এইটা হচ্ছে সুন্নাত। তেমনি ভাবে এক মুষ্টি দাড়ি রাখা এটা তো ওয়াজিব, মুসলমানদের জন্য কি ওয়াজিব? পুরা দাড়ি নবীর সুন্নাত, এক মুষ্টি রাখা ওয়াজিব। তো আপনি যদি দাঁড়িয়ে রাখেন তাহলে মৃত্যুর সময় সমস্ত ব্যক্তি দেখবে যে দেখো আমাকে সময় আমার দুনিয়া ত্যাগ করে চলে যায়, তার মুখে এক মুষ্টি দাড়ি নিয়ে যায়, ওই নবীর সুন্নাত নিয়ে কবরের মধ্যে যায়, সুন্নাত তরিকায় পর চুল রেখে কবরের মধ্যে যায়। যদি আপনি আর আমি সুন্নাত তরিকায় বাবা চুল রাখি, ওই সুন্নাত তরিকায় আপনি আমি গা থামা গাই দেই, যদি আপনি আর আমি সুন্নাত তরিকায় সব কিছু করি, তাহলে বলে মান তাসাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি
হুজুরদের লিবাস যদি আলেমদের লিবাস আপনি সাধারণ নবীদের লিবাস যদি ছাড়েন তাহলে হে মাহবুব কি আরব সবাত लेके आया हो हकीकत को उसको कर दे मैं तो सूरत को लेके आया हो আপনি কাল কিয়ামতের ময়দানে বলতে থাকবেন আল্লাহ নিজের ভিতরে তো কিছুই ছিল না কিন্তু আলেমদের সুরাতে নবীদের সুরাতে সুন্নাত তরিকা পাঞ্জাবি রাখছিলাম দাঁড়িয়ে কুস্তি রাখছিলাম মোর সুন্নাত তরিকায় রাখছিলাম এই ওসিলা আমাকে একটু মাফ করিয়ে দাও মাওলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করিয়ে দিবে কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ কি প্রশ্ন করবে মানব কুমারের কাছে প্রশ্ন করবে কি করবে না সুন্নাত তরিকায় যদি না করেন বাজান আল্লাহকে যদি না চিনে যান মানব কুমার অর্থ কি তখন বুঝেন যে আপনার বেরোতে আসবে নাকি বলে আসবে না ওমান দিন উপরে তোমার দিন কি এই সম্বন্ধে আল্লাহ জানতে চাইবে দিনের উপরে যদি না করেন ইসলামের হুকুমত অনুযায়ী যদি আপনার ফ্যামিলিকে না চালান নিজে যদি না চালান তখন কিন্তু বলতে পারবেন না দিন আল ইসলাম আমার ধর্ম ইসলাম বলতে পারবেন না 3 নম্বরে একটা সূরা দেয়া বলতে থাকবে যে মানহাজা রাজুল এই লোকটাকে তুমি জানো নাকি বলতে থাকবে মানহাজা রাজুল এই লোকটাকে তুমি জানো নাকি বলমান হাদা রাজুলকে এই লোকটাকে তুমি জানো নাকি বলবে মান হাদা রাজুলকা আমার একটা সূরা দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনি যদি না চেনেন নিজের জীবন যদি ইসলামের হুকুম অনুযায়ী না চালান তখন কিন্তু আপনি জিততে পারবেন না এই জন্য আপনাদেরকে বলতে থাকবো যে নিজের জীবনটাকে নিজের 3.5 হাত বডিকে ইসলামী হুকুম অনুযায়ী এবং রাসূলের আদর্শ অনুযায়ী গড়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দান করুন আসলে সময় সংক্ষিপ্ততাই পরিপূর্ণভাবে বলতে পারলাম না যা বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।